তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, তো তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। দর্শক, পড়ছিলাম বব মার্লের কবিতা অনুবাদ। আজ এই শক্তিমান শিল্পীর জন্মদিন। জীবনভর যার কণ্ঠে উঠে এসেছে মানবতার গান, তাকে জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের সকাল। হিমেল স্নিগ্ধতা নিয়ে পুরোটা দিন ভালো কাটুক, এই প্রত্যাশায় শুরু করছি আজকের আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 23 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আজ আমরা আবহাওয়া বার্তায় চলে যাব। জানবো গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে সাথে আজকের দিনটির পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 17.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.7 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে 31.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। শীত চলছে, আর পান চাষে অপার সম্ভাবনার জেলা বরগুনা। কিন্তু এই শীত আসলেই পান ব্যবসায়ীরা পড়েন ক্ষতির মুখে। ঘন কুয়াশায় পান পাতা লাল হয়ে ছড়ে যায়। পানের বরজ আর পান চাষিদের খোঁজ খবর নিয়ে আসবো আমরা। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালেহ। দর্শক, আমরা আবু জাফর সালের সাথে কথা বলবো। আবু জাফর সালেহ, শুভ সকাল। শীত চলছে, শীতের এই মৌসুমে পান চাষিরাও ক্ষতির মুখে পড়েন। পানের পাতা লাল হয়ে ঝরে যায়। এবারে কি অবস্থা? চাষিরা কি বলছেন? ক্ষতি কাটিয়ে ওঠার কোনো ব্যবস্থা তারা নিয়েছেন কিনা, কি বলছেন? সারিকা, আপনি যেমনটি বলছিলেন যে পান চাষের অপার সম্ভাবনাময় জেলা বরগুনা, আপনাকে যদি আমি একটু শুরু জানিয়ে রাখি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরগুনা জেলায় 4,100 অর্থাৎ যে পানের যে বরজ রয়েছে এবং প্রায় 400 অর্থাৎ 385 হেক্টর জমিতে পান চাষ করা হচ্ছে এবং যেটি হচ্ছে যে এই পান চাষের সাথে 4,000-এর উপরে পান চাষি সম্পৃক্ত রয়েছে। আর যে বিষয়টি আপনি বলছিলেন যে যেটি হচ্ছে যে এই যে শীতের সিজনে যে পানের বরজের যে ক্ষতি, পানের যে ক্ষতি, এখানকার যে পান চাষিরা রয়েছে তাদের যে দাবিটি হচ্ছে যে একসময় আসলে শীতের সিজনই পানের যে লাল হয়ে যাওয়া, পান ক্ষতি হওয়া, কিন্তু সেটি আসলে জলবায়ু পরিবর্তনের কারণে আসলে সেটি শুধু এখন শীতের সিজনে না, অন্যান্য সময়েও কিন্তু সেই ক্ষতির সম্মুখীন তারা হচ্ছেন। এবং এর বাইরে যে আপনি জানেন বরগুনা যে একটি উপকূলীয় জেলা, এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু পান চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তবে এই যে পান চাষিদের যে ক্ষতিগ্রস্ত হন, কিন্তু তাদের কোনো সরকারের কোনো প্রণোদনা বা এই যে ক্ষয়ক্ষতির আওতায় বা এই জায়গাটিতে তারা আসলে কখনোই আসেন না। যে কারণে কিন্তু তাদের একটি ক্ষোভ রয়েছে যে আসলে তারা ক্ষতি হইলেও তাদের কিন্তু কেউ আসলে সেই ক্ষতি কাটিয়ে সহযোগিতা সরকারি বেসরকারি পর্যায়ে কিন্তু সেরকম কোনো আসলে নেই। এবং তাদেরকে যে
তারা থাকেন না। এই নিয়ে কিন্তু তাদের বেশ কিছু আসলে ক্ষোভ রয়েছে। আমি এখানকার একজন পান চাষীর সাথে কথা বলব যে আসলে যদি আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে শীতের সিজন বা এই অবস্থা এখন ধন্যবাদ। আমরা পান চাষি দীর্ঘদিন যাবৎ আমরা পান চাষ করি। কিন্তু যখনই বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সরকারের কাছ থেকে আমরা কোনো অনুদান, অবদান এবং সহযোগিতা আমরা আবেদন করি কোনো কিছুই আমরা সামনে অগ্রসর পাই না। এই আসতে আসি, দেখতে আসি, আশায় বিষয় বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে আমাদের সান্ত্বনা দিয়ে রাখে। কিন্তু আমরা আচ্ছা, কোনো কিছু পাই না। আমি আসলে আপনারা শারিকা শুনলেন যে আসলে যে এই যে পান চাষের সাথে তো যারা অনেকেই জড়িত রয়েছেন এবং ৪,০০০-এর বেশি চাষী তারা চাচ্ছেন যে সরকারের যে কৃষি ভর্তুকির যে প্রণোদনা রয়েছে বা সহযোগিতা রয়েছে, প্রশিক্ষণের যেসব কার্যক্রম রয়েছে অন্য কৃষকদের ক্ষেত্রে তারাও যেন সেই আওতায় আসেন, এমনটি আসলে তাদের দাবি। শারিকা। আবু জাফর সালেহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা বরগুনার পান চাষিদের খবর জানছিলাম। বরাবরের মতো এবারও তারা ক্ষতির সম্মুখীন হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কিংবা সরকারিভাবে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। দর্শক, পানের খবর তো জানছিলাম, এবার একটু আমরা সকাল সকাল শীতের সবজি বাজারের খবর জেনে আসবো। আমরা চলে যাব ঝিনাইদহে। ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, আপনি দাঁড়িয়ে আছেন একটি সবজি বাজারে। কোন সবজি বাজারটিতে আছেন এবং আজকের সবজি বাজার কি অবস্থা, আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের নতুন হাটখোলা যে পাইকারি সবজির বাজার, সেই পাইকারি সবজির বাজারে। আমি এই সবজির বাজারে সকালে এসে ক্রেতা বিক্রেতা কথা বলে তারা সবজির বাজারে কিন্তু সব ধরনের সবজির দাম কমেছে। আসলে ব্যবসায়ীরা যেটি বলছে যে আমদানি বেশি হয় এবং চাহিদা কম থাকায় কিন্তু সবজির বাজারে সব ধরনের সবজিতেই দাম কমেছে। এবং যে কৃষকরা যেটি বলছে যে এবার আবহাওয়া ভালো থাকায় কিন্তু ফলন বেশি হয়েছে, যার ফলে আমদানিটা বাজারে অনেকটাই বেশি। তো এই যে লাউ বিক্রি হচ্ছে কিন্তু এক একটা পিস 20 থেকে লাউ দেখতে পাচ্ছি। লাউ কিন্তু দিন আগেও 50-60 টাকা পিস বিক্রি হয়েছে। এছাড়া যে বাজারে ফুলকপি রয়েছে, শীতের যে সবজি, এই ফুলকপি কিন্তু কিছুদিন আগেও 80 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। আজকে কিন্তু এটি বিক্রি হচ্ছে 5 থেকে 7 টাকা পিস, অর্থাৎ একটার ওজন রয়েছে প্রায় 4-5 কেজি এবং 2 কেজি। এছাড়া যে বাঁধাকপি আছে বাজারে, সে বাঁধাকপি কিন্তু 3 টাকা 4 টাকা পিস বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে প্রকারভেদে 15 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া যে টমেটো আছে বাজারে, সে টমেটো বিক্রি হচ্ছে 8 থেকে 12 টাকা কেজি দরে। এছাড়া যে মূলা রয়েছে, মূলা কিন্তু বাজারে একদমই দাম কম, সেটি কিন্তু মানুষ নিচ্ছে না বললেই চলে। এছাড়া যে শিম রয়েছে, শিম কিন্তু বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা কেজি দরে। সব ধরনের কিন্তু সবজিতেই দাম কমেছে। তবে সব থেকে যে ক্রেতা এবং ভোক্তারা রয়েছে তারা কিন্তু যেটি বলছে যে আলুর দাম, অর্থাৎ 8-10 বছরের মধ্যে কিন্তু আলু 10-12 টাকা কেজি দরে তারা বিক্রি হতে দেখিনি। আজকে কিন্তু এই বাজারে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে। এছাড়া যে উচ্ছে রয়েছে, উচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। অর্থাৎ সব ধরনের সবজিতে দাম কমেছে। আর এই সবজির দাম কম হয় কৃষকদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে বলে কৃষকরা জানিয়েছেন। কারণ যে কীটনাশক সার এবং যে দাম, সেই তুলনায় উৎপাদিত ফসল বাজারে এনে কিন্তু কৃষকদের বেশ লোকসানই গুনতে হচ্ছে। তো সবজির যে দাম, এতে কিন্তু ভোক্তারা বেশ খুশি বলে তারা জানিয়েছে। তো এই ছিল সবজির বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। সারিকা। সাদ্দাম হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহ থেকে আমরা সবজি বাজারের খবর জানছিলাম। বাঁধাকপি, ফুলকপি থেকে নানান শীতকালীন সবজির দামও আমরা জেনে নিচ্ছিলাম। সাদ্দাম হোসেন একটি পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। দর্শক, এবারে চলে যাব আমরা পত্রিকায়। দৈনিক পত্রিকাগুলো থেকে প্রধান প্রধান শিরোনামগুলোতে আমরা একটু চোখ বুলিয়ে নেব। শুরু করছি তবে সমকালের শিরোনামগুলো দিয়ে। 32 নম্বরে ভাঙচুর, আগুনের পর ভেকু বুলডোজার। শেখ হাসিনার বক্তৃতা নিয়ে তীব্র ক্ষোভ, প্রতিবাদ। ভেঙে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর মুরাল ও স্থাপনা। শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর, আগুন। ছিল না পুলিশ,
বাধার মুখে সরে যায় সেনাবাহিনী। 4 বিভাগকে প্রদেশ করার প্রস্তাব, সংস্কার কমিশনের প্রতিবেদন। রাজধানীতে নয়াদিল্লির মতো মহানগর সরকার গঠন, উপজেলার ভাইস চেয়ারম্যান পদ বাতিল, জননিরাপত্তা কর্মকর্তা পদ চালু। মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মানহানিকর ও অবাস্তব সংবাদ প্রকাশের প্রতিবাদ ট্রান্সকম গ্রুপের। দর্শক, সমকালের শিরোনামগুলো তো আমরা দেখছিলাম, প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতায়। বিক্ষোভের পর ভাঙা হলো 32 নম্বর, আমরা সমকালেও পড়ছিলাম। মন্ত্রণালয় কমানো ও রাজধানী মহানগর সরকারের প্রস্তাব, এই শিরোনামটিও আমরা সমকালে পড়ছিলাম। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনমত জরিপ দিয়ে শুরু দল গঠনের প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। কলাপাড়ায় রঙিন পানির রহস্য। হলদেটে এই পানির স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে স্বতন্ত্র কোনো গবেষণা নেই। পানির এমন রং হয়েছে গাছের কোষ প্রাচীরের রাসায়নিক যৌগ লিগনিনের উপস্থিতির কারণে। দর্শক, প্রথম আলো শিরোনামগুলো আমরা দেখে নিলাম। চলে যাব আমরা যুগান্তরে। শেয়ার খেকোর রাক্ষস শিবলি, সর্বগ্রাসী দুর্নীতির পেছনে ছিল মাফিয়া চক্র। 1000 কোটি টাকা পাচার, পর্ষদ ভেঙে দিয়ে তালিকাভুক্ত কোম্পানি দখল। সালমান এফ রহমানকে 6600 কোটি টাকার সুবিধা। বন্ধ হবে প্রশাসনের রাজনৈতিক হাতিয়ার, বাধ্যতামূলক অবসর বাতিলের সুপারিশ। বিগত সরকারগুলো বাধ্যতামূলক অবসরের আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর নির্বিচারে অপপ্রয়োগ করেছে। চাকরির বয়স 25 বছর হলেই সরকারের অপছন্দের কর্মচারীদের পাঠানো হতো অবসরে। তাই নিয়ে শিরোনাম করা হয়েছে। চলে যাব আমরা কালের কণ্ঠে। দর্শক, 32 নম্বর বাড়ি গুড়িয়ে দিল ছাত্র জনতা, প্রত্যেকটি পত্রিকাতেই বড় করে এই শিরোনামটি করা হয়েছে। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণে দেশবাসীকে আহ্বান প্রধান উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনার বিচার না করলে 24-এর শহীদদের সঙ্গে বেইমানি করা হবে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিচার না করলে 24-এর আন্দোলনের শহীদদের সঙ্গে বেইমানি করতে হবে। এবছর নির্বাচন অনিশ্চিত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই সনদে নির্ভরশীল নির্বাচনের তারিখ। বিএনপি নেতা সালাউদ্দিন সময় ক্ষেপণের কৌশল জাতি মেনে নেবে না, একথা বলেছেন। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো আমরা দেখে নিলাম এক নজরে। আমরা সবশেষে দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো দেখে নেব। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি 32 নম্বরের বাড়ি, একই শিরোনাম আমরা দেখছিলাম। ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে অনিশ্চয়তা, রাজনৈতিক দল নিবন্ধন ও সীমানা পুনর্নির্ধারণ আইনে আটকে আছে ভোট প্রস্তুতি। সরকার থেকে নির্বাচন আয়োজনে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ার অভিযোগ ইসির। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচার করতেই হবে বলেছেন তারেক রহমান। দর্শক, এ ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো এবং আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। এই মুহূর্তে সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ সকাল 24। দর্শক, আজ সপ্তাহের শেষ কর্মদিবস। 2 দিন সাপ্তাহিক ছুটিতে পর্যটকদের ঢল নামে বিভিন্ন পর্যটন স্থানে। চলুন দর্শক, জেনে নিই সুনামগঞ্জের পর্যটন ও দর্শনীয় স্থান সম্পর্কে, এবং এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে সহকর্মী এয়ার জুয়েল। এয়ার জুয়েল, শুভ সকাল। সপ্তাহের শেষ কর্মদিবস, 2 দিন ছুটি রয়েছে, এই বিষয়টি তো রয়েছেই। পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন? আরেকটি বিষয় আমরা জানতে চাই, শীতের শেষ সময় সুনামগঞ্জে ঘুরতে যেতে চাইলে এই সময়টাতে কোন কোন জায়গাগুলোতে আসলে ঘুরতে গেলে ভালো হবে পর্যটকদের জন্য? সারিকা, আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর অঞ্চল এবং
সুনামগঞ্জে এই পর্যটন যে ব্যবস্থাটা সেটি আসলে হাওরকে ঘিরেই যে দর্শনীয় স্থানগুলো সেগুলো ঘিরে আসলে মানুষের আনাগোনা শুরু হয়। যেহেতু হাওরের এই সময়টাতে আসলে হাওরে পানি নেই এবং শীত মৌসুম এবং শুকনো মৌসুমের যে কারণে কিন্তু টাঙ্গুয়ার হাওরে কিন্তু পর্যটকদের আনাগোনা নেই। এই প্রায় কয়েক শতাধিক নৌকা ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি আসলে বন্ধ হয়ে আছে হাওরে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে। তারপরেও কিন্তু হাওরের যে জুন জুলাই আগস্ট যে মৌসুমটার মধ্যে যেরকম পর্যটক আসে সেই তুলনায় কিন্তু এখন পর্যটক সুনামগঞ্জে নেই বললেই চলে। আমরা অনেকটাই দেখেছি যে হাওরে যারা পর্যটক ঘিরে নিয়ে ব্যবসা করছেন কিংবা পর্যটক ঘিরে আয়োজন থাকে তারা অনেকটাই বেকার বসে আছেন। তবে ফেব্রুয়ারি মাসে সুনামগঞ্জে যে আবার জানেন বাংলার সবচেয়ে বড় শিমুল বাগান যেটি আছে সেটি ফেব্রুয়ারিকে ঘিরে এবং এই যে বসন্ত ভালোবাসায় ফাল্গুনকে ঘিরে কিন্তু সাজসজ্জিত হয় সুনামগঞ্জে শিমুল বাগান। আমরা ইতিমধ্যে দেখেছি শিমুল বাগানের ফুল ফুটতে শুরু করেছে, যার কারণে কিন্তু অনেক পর্যটক যারা আছেন তারা দেখছি শিমুল বাগানে আসতেছেন। এবং এই সুনামগঞ্জে এই মৌসুমটা ফেব্রুয়ারি মাসটা সবচেয়ে পর্যটকদের জন্য সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে শিমুল বাগান। কারণ এই শিমুল বাগানে কিন্তু এই ফেব্রুয়ারির শুরু থেকেই পুরো মাস ফুলে লাল হয়ে থাকে এবং পুরো বাগান দেখতে সারা দেশ থেকে কিন্তু মানুষ আসে। এবং এই ছুটির মৌসুমে যদি আসতে চান তাহলে সুনামগঞ্জের শিমুল বাগান, বারিককাটিলা, জাদুকাটা নদী এবং নীলাদ্রি লেক যেটা টেকারঘাট যেটা আছে নীলাদ্রি লেক সেই জায়গায় মানুষ এখন ঘুরতে আসছে সাধারণত। যদিও টাঙ্গুয়ার হাওরে ওই রকম পর্যটক আসছে না, তবে শিমুল বাগানকে ঘিরে আবার সুনামগঞ্জের যে শিমুল বাগান, যে তাহিরপুরের যে মানিগ্রামের যে শিমুল বাগান সেটি আবার সেজে উঠেছে। এবং এখানকার যারা আয়োজক তারা বলছেন যে শিমুল বাগানকে ঘিরে ইতিমধ্যেই পর্যটক আসা শুরু করছেন এবং যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এখন শিমুল বাগান ঘুরে দেখার। এবং সেটি আগামী যে ভালোবাসা দিবস কিংবা ফাল্গুন, সেই ফাল্গুনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই শিমুল বাগানকে সাজিয়ে তোলা হয়েছে এবং ফুল আসতে শুরু করেছে। আগামী 2-1 সপ্তাহের মধ্যে আসলে পুরো বাগান লালে লাল হয়ে যাবে এবং লাল গালিচার মতো আসলে ফুল ফুটে উঠবে। তো সেই ক্ষেত্রে বলা যায় সুনামগঞ্জে আসলে আগের মতো পর্যটক না থাকলেও কিন্তু শিমুল বাগানকে ঘিরে কিংবা জাদুকাটা কিংবা যে নীলাদ্রি লেক আছে সেটিকে ঘিরে কিছু পর্যটক আসছে এবং তারা মনে করছেন যে ফেব্রুয়ারি মাসে বেশ কিছু পর্যটক এই বাগানকে ঘিরে আসলে পর্যটকের আনাগোনা বাড়বে এবং ভালোবাসা দিবস এবং ফাল্গুনকে ঘিরে সেই আয়োজন আসলে এইখানকার যারা পর্যটকের সাথে জড়িত, ব্যবসার সাথে জড়িত তারা আসলে এই আয়োজনের বিষয়ে বলছেন যে ফেব্রুয়ারি মাসটা শিমুল বাগান দেখতে অন্তত মানুষজন আসবে। তো সব মিলিয়ে এই আসলে পর্যটকের সর্বশেষ অবস্থা। আগের মতো না হলো কিছু মানুষ এখন এই শীত মৌসুমে সুনামগঞ্জ ঘুরতে আসছে। তারিকা এয়ারজুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মাঝে মাঝে চেষ্টা করি দেশের বিভিন্ন পর্যটন স্থানগুলোর পরিস্থিতি আপনাদের জানাতে। আজ আমরা সুনামগঞ্জের খোঁজ খবর নিয়ে আসছিলাম। সাপ্তাহিক ছুটি রয়েছে, আপনারা হয়তো এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। দর্শক, দেশের প্রকৃতি নিয়ে তো আমরা জানছিলাম, এবার একটু দেশের বাইরের খবর জানবো। চীনের বসন্ত উৎসব ঘিরে শহরগুলো এখন যেন এক উৎসবের নগরী। হাজারো দর্শনার্থী দূর দূরান্ত থেকে ঘুরতে এসেছেন দেশটিতে। পরিবারকে সাথে নিয়ে উৎসবে অংশগ্রহণের মাধ্যমে পাশাপাশি এর প্রকৃতি, স্থানীয় সংস্কৃতি এবং রীতিনীতির সাথে পরিচিত হচ্ছেন অনেকে। আমরা একটি প্রতিবেদন দেখব। নববর্ষ বা বসন্ত উৎসব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবছর উৎসব উপলক্ষে টানা 8 দিনের সরকারি ছুটি ছিল দেশটিতে। উৎসব ঘিরে নানা সাজে সেজেছিল পুরো দেশ। চীনে অধ্যয়নরত আর্মেনীয় ছাত্র গ্রিগোরিয়ান এরিক নববর্ষ উপলক্ষে এসেছে চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিয়ান সিটিতে। স্থানীয়দের সাথে কথা বলছেন, উপভোগ করছেন লোকাল সব খাবার, ক্যামেরা হাতে বন্দি করছেন চীন ভ্রমণের প্রতিটি মুহূর্ত। এক পরিসংখ্যানে দেখা যায় বিদেশি প্ল্যাটফর্মগুলিতে প্রায় 90,000 ভ্রমণ ভিডিও 1 বিলিয়নেরও বেশি ভিউ। বিশেষ করে চীনা নববর্ষের ভিডিওগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। ব্যস্ত শহরগুলির বাইরে প্রকৃতি সমৃদ্ধ এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার গন্তব্যগুলো এবছর বেশি জনপ্রিয়তা। পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের মিংসি কাউন্টিতে রং বেরঙের পাখির মেলা বসেছে, যা দেখতে বাচ্চা সহ বহু বিদেশি দর্শনার্থী হাজির হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী উত্তর পূর্ব চীনের হেইলংচিয়ং প্রদেশের সুইফেনহ শহরে একদল রাশিয়ান শিশু রঙিন পাখা তৈরি করে চীনা সংস্কৃতিতে অংশগ্রহণ করেন। এবছরে বসন্ত উৎসব দেখতে অন্যবারের তুলনায় অনেক বেশি সংখ্যক বিদেশি পর্যটক এসেছে চীনে। ব্যস্ত নাগরিক এলাকা থেকে শুরু করে নিরিবিলি গ্রামীণ এলাকা, ঐতিহ্যবাহী রীতিনীতি থেকে শুরু করে আধুনিক নগর জীবন, চীন বরাবরই দর্শনার্থীদের ভিন্ন রকম অভিজ্ঞতা দিয়ে থাকে। Chinese New Year, Senior Kylo!
নববর্ষ ঘিরে ছুটির আমেজ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সেই সাথে বিদেশি ভ্রমণকারীরা যোগ দিয়েছেন চীনা নববর্ষে শুভেচ্ছা ভাগ করে নিতে। দর্শক, চমৎকার একটি প্রতিবেদন দেখছিলাম। এবারে একটু জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। আজ 6 ফেব্রুয়ারি। আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আপনাদের পাশাপাশি 6 ফেব্রুয়ারি এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন তাও আমরা এক নজরে এবার জেনে নেব। জানবো তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও। 1888 সালে এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি মুদ্রাতত্ত্ববিদ ও প্রত্নলিপি বিশারদ নলিনীকান্ত ভট্টশালী। তার হাত ধরেই ঢাকা জাদুঘরের প্রতিষ্ঠা, যা পরবর্তীতে বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হয়। ভট্টশালী সমগ্র পূর্ববঙ্গ ও উত্তরবঙ্গ ঘুরে প্রচুর প্রত্ন নিদর্শন সংগ্রহ করেন। ভারতের ইতিহাস, বিশেষত বাংলার ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে তিনি অনেক বই লিখেছেন। 1913 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ জীবাশ্মবিদ মেরি ডগলাস লিকি। তিনি প্রথম জীবাশ্মযুক্ত প্রকনসুল খুলি আবিষ্কার করেছিলেন, যা বিলুপ্ত বানর এবং মানুষের পূর্বপুরুষ বলে মনে করা হয়। তিনি পূর্ব আফ্রিকার তানজানিয়ার ওল্ডুফাই গর্জের শক্তিশালী জিনজানথ্রোপাস মাথার খুলিও আবিষ্কার করেছিলেন। তিনি ল্যাটোলির পায়ের ছাপ আবিষ্কার করেছিলেন, যা 3.75 মিলিয়ন বছরেরও বেশি পুরনো। 1932 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি চলচ্চিত্র পরিচালক ও সমালোচক ফ্রাঁসোয়া রোল ট্রুফো। তিনি ফ্রান্সের চলচ্চিত্র নির্মাণে নতুন ধারা সৃষ্টি করেন এবং মাধ্যমে সে দেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ স্থান করে নেন। মাত্র 25 বছর দীর্ঘ কর্মজীবনে তিনি একাধারে চলচ্চিত্র পরিচালনা, চিত্রনাট্য রচনা, প্রযোজনা এবং অভিনয়ের কাজ করেন। তিনি 25টির মতো চলচ্চিত্রে কাজ করেছেন। 1945 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জ্যামাইকান শিল্পী, গিটার বাদক, গীতিকার বব মার্লে। সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও অসাম্প্রদায়িকতার বিপক্ষে এককভাবে যুদ্ধ ঘোষণাকারী মানবতাবাদী শিল্পী হিসেবে পরিচিত তিনি। বাফেলো সোলজার, নো ওম্যান নো ক্রাই, গেট আপ, স্ট্যান্ড আপ, ব্ল্যাক প্রগ্রেসের মতো অনেক ভুবন কাঁপানো গান দিয়ে প্রেমীদের মন জয় করেছিলেন বব মার্লে। 1986 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন রস মারে টেইলর। জিম্বাবুয়ে দলের অন্যতম প্রথিতযশা ব্যাটসম্যান ছিলেন। দলের প্রয়োজনে কখনো উইকেট রক্ষকের ভূমিকায়, কখনো বা অফ স্পিন বোলিংয়েও করে থাকেন। তাকে জিম্বাবুয়ের ক্রিকেটের ইতিহাসে সর্বাপেক্ষা প্রতিভাবান ও অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি জিম্বাবুয়ের টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। দর্শক, জন্মদিন নিয়ে জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।